আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা না হতেন, তাহলে বাংলাদেশে আইনের শাসন বলতে কোনো শাসন থাকতো না। কেন বলতেছি এটা? এই জন্য যে অন্য যে কোনো দুর্বল চিত্তের ব্যক্তি যদি এই মন্ত্রণালয়ে থাকতো, এমনকি হাসান আলী সাহেব যদি থাকতো, তাহলে সমস্ত আইনকে ওভারলুট করে হুম জনাব ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা করা হতো। কিন্তু কোন আইনের ভিত্তিতে পড়ে না বিধায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ এটাকে শক্তভাবে দমন করতে পারছেন যে আমরা আইনের শাসনের বাইরে কোনো কিছু করব না। পেট্রোলিয়াম কোম্পানির ডিজি বানানোর জন্য 200 কোটি টাকা নিয়ে আসে, তারপরে ওয়াসার এমডি বানানোর জন্য 10 কোটি টাকা নিয়ে আসে, তারপর হচ্ছে এনবিআর এর চেয়ারম্যান হওয়ার জন্য 300 কোটি টাকা নিয়ে আসে। এগুলো হুম এই ধরনের প্রস্তাব নিয়ে যখন বিভিন্ন জায়গাতে আসে, আওয়ামী লীগের সময় আসছে, এরকম সময় আসে, হুম তথাকথিত এই সমস্ত সুশীল ব্যবসায়ীরা, তার ব্যাপারে আমি অন্তত মানে এটা জানা উচিত সবার। ওই মহিলার ব্যাপারে খারাপভাবে নিবেন না, মানে ওই মানে কি বলে সম্বোধন করবো, কারণ ওই রুচিটা আসে না আমার মধ্যে। তার ব্যাপারে আমি খুব পরিষ্কার ভাবে জানি, কারণ হাসান আরিফ সাহেবের সাথে আমার পরিচয়টা অনেক আগে থেকে এই জন্য, যেহেতু আমিও তাবলিগে যাই, উনিও এক সময় ছাত্র জমানায় মানে একদম তাবলিগ প্রিয় মানুষ ছিলেন, নিয়মিত তাবলিগে যাওয়া, মসজিদের সময় দেওয়া। এখন বাংলাদেশের তাবলিগের যে কয়জন বড় বড় মুরব্বী আছেন, তাদের হুম কয়েকজনকে উনি নিজের হাতে তাবলিগে নিয়ে যে তাবলিগের কাজ শিখেছেন। এই জন্য হুম ওনার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল এক। দ্বিতীয় হচ্ছে ওনার আপন আমাদের তাবলিগের একজন মুরব্বী আছেন খান শাহাবুদ্দিন নাসিম সাহেব, উনি গত 1 বছর আগে মারা গেছেন। ওনার আপন বোনের জামাই হচ্ছেন হাসান আরিফ সাহেব। এই জন্য হুম আমি তার সাথে পারিবারিকভাবে মানে ওইভাবে দেখা সাক্ষাৎ হতো। আমরা তা জানতাম যে এই যে মানুষটা নীলা ইসরাফিল, উনি কিভাবে হাসান আরিফ সাহেবকে টর্চার করছেন। একজন প্রায় 90 বছর বয়স হাসান আরিফ সাহেবের ছিল, সবচেয়ে বয়স্ক উপদেষ্টা ছিলেন উনি। ওনাকে একটা খারাপ কেস দিয়ে ওনার যে মানসিক ভাবে ট্রমায় দেওয়া হয়েছিল, অথচ মানে উনি কিরকম মানুষ আমার পারিবারিক ভাবে জানি। তো নীলা ইসরাফিলের পারিবারিক অবস্থা আমার জানা আছে। এটাকে দিয়ে আমাদের ভাই সরোয়ার তুষারের অন্য কিছু সামনে আসবে কিনা, তার অন্য কোনো সমস্যা আছে কিনা, এটার ব্যাপারে আমি জানি না। তার কারণ তার সাথে আমার এই 5ই আগস্ট পরবর্তী পরিচয়, এবং হচ্ছে এক প্ল্যাটফর্মে কাজ করার কারণে পরিচয়। এর আগেও ভাই আমার পরিচয় ছিল না, যদিও সে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতো, রাষ্ট্র সংস্কারের জন্য সংগঠন একটা ছিল কাইম ভাইদের, সেইটা হিসেবে তাকে দেখছি, কিন্তু আমার সাথে ওরকম পরিচয় ছিল না। কিন্তু পরবর্তীতে পরিচয় যেভাবে হয়েছে, তো তাকে যেভাবে দেখছি এই ধরনের কোনো কিছু হওয়া সম্ভব না। এটা নীলা ইসরাফিলের একটা কাণ্ড, যেটা সে পরিবারের মধ্যেও করে রাখছে। কিন্তু উনি তো অনেক প্রমাণ দিয়েছেন মানে হাসান আরিফের ব্যাপারে, সেটা হাস্যকর অনেক হাস্যকর প্রমাণ এগুলো, হাস্যকর প্রমাণ এগুলো, একটাও কোনো দলিলযোগ্য প্রমাণ নাই। এটা আপনার মতো ইনভেস্টিগেশন জার্নালিস্ট যারা আছেন তারা দু একটা জিনিস দেখলে এখন বুঝতে তুষারের পারবেন। ব্যাপারেও অনেক প্রমাণ হাজির করেছেন অনেকভাবে। আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি নাগরিক পার্টির অফিসে আসলেন, মানে খারাপ ভাবে নিবেন না, আপনি আপনার উদাহরণটা দিয়ে বলে, আপনি এবং আমার উদাহরণ দিই। আপনি আপনি আসলেন নাগরিক পার্টির অফিসে আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বা কোনো একটা বিষয় আলোচনা করতে। কারণ আমাদের অফিসে তো সবাই আসে, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিসাররা, আপনি ব্যবসায়ীরা এসে এই সমস্যা ওই সমস্যা, আমি বৈষম্য হিসেবে এগুলো বলতে আসে। হুম হুম সে আসছিল, সেখান থেকে খবর আপনি বলেন, আপনাকে যদি আমি হাসপাতালে নিয়ে যাই, যে আমি বা কেয়ার অফ লেখছে, হুম সরি মাফ করবেন, ওই জায়গাতে যদি কারোর নাম না লিখে চিকিৎসা শুরু করবে, স্বাভাবিক একটা কথা। বাংলাদেশের আউটডোরে রোগীর নামের সাথে কেয়ার অফ একটা নাম লিখতে হয়। সেটা সারোয়ার তুষার অজান্তেই তার নাম লিখছে, যেহেতু সে খুব গুরুত্বের সাথে একটা মহিলা আসলো, কি সমস্যা হলো, নিয়ে গেছে। তো এটা কি তার এই সরলতার সুযোগগুলো? আমি একটা কথা আপনাকে বলছি, আমাদের এনসিপির এই ছেলেগুলো খারাপভাবে নিবে না, ছেলেগুলো এই জন্য বলতেছি, তাদের সরলতাকে, তাদের এই ছেলে মানুষকে হাতিয়ার বানানো হচ্ছে। এই তার অজান্তে একটা নাম লিখলো, এখন তাকে আমার স্বামী হিসেবে পরিচয় দিচ্ছে। হুম অবান্তর। মানে আচ্ছা এই যে ধরনের কথা তো বলার আগে সামান্য লজ্জা থাকা দরকার। মানে হাসান আরিফ কখনো এই বিষয়ে আলোচনা করেছে কিনা, যেহেতু আপনি বলছেন যে তবলিগের খাতিরে ওনার সাথে অনেক ক্লোজ ছিলেন। জি 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 জি, আমার সাথে কথা হয়েছিল। উনি খুবই মানসিক ট্রমায় ছিলেন, এবং উনি মানে মানে অনেক কথা, উনি 60, আমি যদি ভুল না করি 59
অথবা তারও আগে থেকে কলকাতা হচ্ছে ইয়াতে হাইকোর্টে প্র্যাকটিস করতেন। 11 বছর উনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন এবং বড় বড় ব্যারিস্টারদের সাথে, এবং একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, ওনাদের সাথে উনি কাজ করছেন এবং আরো অন্যান্যরা সাথে ওনাদের সাথে কাজ করছেন। এরপরে উনি বাংলাদেশের হাইকোর্টে এসেছেন, কাজ করছেন। ওনার দীর্ঘ সময় প্রায় পুরো লাইফের প্রায় 60 বছর উনি এই এই মানে আইন বিভাগের জন্য কাজ করছেন। বাংলাদেশের সম্মানিত অ্যাটর্নি জেনারেল ছিলেন, আরো অন্যান্য দায়িত্বে উনি ছিলেন। এর আগের তত্ত্বাবধায়ক সরকারেরও উনি হচ্ছেন ধর্ম জি, বিষয়ক উপদেষ্টা ছিলেন, এটা আপনি জানেন। কিন্তু এবার দায়িত্ব পাওয়ার পরে উনি আনমনে ছিলেন। কোনো একদিন তার পারিবারিক কোনো একটা অনুষ্ঠানে আমরা ওখানে উপস্থিত ছিলাম, এবং উনি খুব আফসোস নিয়ে বলছেন যে উনি এটাতে এই ট্রমাটা সহ্য করতে পারতেছেন না, উনি এটাকে ভালোভাবে নিচ্ছেন না। উনি এটা বলছেন এবং আমি এটা শুনছি, এবং উনি আমাকে বলে, দেখো আমরা একটা পরিবর্তনের মধ্যে যেতে চাই, কিন্তু আমি তো মানসিকভাবে স্থির হতে পারি না এই সমস্ত বিষয়গুলো যখন ঘটতেছে। উনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার নামে যখন এই ধরনের বিষয় আসবে, যেমন আমি আমার ব্যাপারে যেটা আপনি বললেন, পারসেপশন যেটা বাইরে আছে, এই টাকা পয়সা, দুর্নীতি, এটা সেটা, আমার নিজেরও তো খারাপ লাগে, আমার ফ্যামিলির খারাপ লাগে, অনেকে জিজ্ঞাসা করে। তো উনি তাহলে এত বড় একজন ব্যক্তি হয়ে, সম্মানিত ব্যক্তি, উনি কিভাবে সহ্য করবেন এই বুড়ো বয়স্ক মানে একটা মানুষ, তার ব্যাপারে এই ধরনের ক্লেম দেওয়া হচ্ছে? মেনে জি। নেবেন সেটা। যাই হোক, আমি শেষ করব। শেষ করার আগে আজকে যে শিরোনাম দিয়েছে হাসকান্ডের নেপথ্যে কি চাঁদাবাজি কিনা, এটি দিয়ে শেষ করব। আপনার কাছে শুনতে চাই, আপনি আসিফ মাহমুদের ব্যাপারে অনেক কিছুই বলেছেন, এবং আসিফ মাহমুদের কথা বলতে গিয়ে আপনার এই প্রসঙ্গটা এসেছে হাসান আরিফের ব্যাপারে। সো কেন উনি এই মন্ত্রণালয়টা বেছে নিয়েছেন, এবং সেই মন্ত্রণালয় বেছে নিয়েছেন, এবং এই মন্ত্রণালয় আসলে অনেক বেশি দাপট। আহ সেই জন্যই উনি বেছে নিয়েছেন অনেকেই বলে। তো আপনাকে এই প্রসঙ্গ দিয়ে শেষ করব, আসিফ মাহমুদের প্রসঙ্গ। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা না হতেন, তাহলে বাংলাদেশে আইনের শাসন বলতে কোনো শাসন থাকতো না। কেন বলতেছি? এটা এই জন্য যে অন্য যে কোনো দুর্বল চিত্তের ব্যক্তি যদি এই মন্ত্রণালয়ে থাকতো, এমনকি হাসান আলী সাহেব যদি থাকতো, তাহলে সমস্ত আইনকে ওভারলোড করে জনাব ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা করা হতো। কিন্তু কোন আইনের ভিত্তিতে পড়ে না বিধায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ এটাকে শক্তভাবে দমন করতে পারছেন, যে আমরা আইনের শাসনের বাইরে কোনো কিছু করব না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এতদিনের সে ক্রেডিট দাবি করতে পারে। বা আমাকে যদি সে বলে যে আমার একটা ভালো কিছু বলেন তো, আমি কি ভালো করছি, আমি তাকেও এটা বলবো, সবাইকে এটা বলবো। তার কারণে বাংলাদেশে এই এই সরকার ব্যবস্থার একটা জায়গাতে হলেও আইনের শাসন সে ইস্টাবলিশ করে দেখাইছে, তার মজবুতির কারণে, তার তার দৃঢ় চেতা মনোভাবের কারণে। তাছাড়া যে মব সৃষ্টি করা হয়েছিল অন্য একটা দলের পক্ষ থেকে, এবং প্রত্যেকদিন ওই জায়গায় বিরানি, তেহেরি, তারপরে হচ্ছে এই যে একটা কথা, যে আমরা যখন ছোটখাটো ইফতার মাহফিল করি, বা হচ্ছে আমাদের এলাকায় যে লোকজনদেরকে আমাদের পারিবারিক হচ্ছে 4-5 জন চাচা মিলে কিছু টাকা পয়সা একত্র করার পরে সেই টাকা দিয়ে লোকজনদেরকে একটু জাকাত দিই, যেহেতু আমরা রাজনৈতিক ফিগার, তো আমাদের ছবি টবি অনেকে তুলে নিয়ে যায় যে হ্যাঁ এত টাকা দিচ্ছে বা এই করতেছে, এটা আমাদের দোষ হয়। কিন্তু তা না যে 1-1.5 মাস ইশরাক সাহেবের লোকজন, হাজার হাজার, প্রায় কয়েক হাজার কর্মী নিয়মিত প্রত্যেকদিন 1500, 2000, 3000 লোক, যে যমুনার সামনে, তারপর সচিবালয়ের সামনে, তারপর হচ্ছে হচ্ছে ইয়ার সামনে, কি বলে, মেয়র অফিসের সামনে প্রত্যেকদিন গেলেন, তাদের দৈনিক যে লক্ষ লক্ষ কোটি টাকার খাবার দেওয়া হলো, এগুলো কোথায় থেকে আসে? ইশরাক সাহেবের এই প্রশ্নগুলো তো হওয়া উচিত। নাকি বিএনপি, পুরানো দল থেকে বিএনপি কে কোনো প্রশ্নই করা হবে না, আর আমরা যদি মানে নিজের পারিবারিক টাকা খরচ করে কোনো কিছু করতে চাই, আমাদেরকে প্রশ্ন করা হবে? এই সমস্ত জায়গাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শক্ত ভূমিকা নিচ্ছে, যার কারণে ওই জায়গাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা তার একটা বড় পাওয়া, এবং সরকারেরও একটা বড় ক্রেডেনশিয়াল হিসেবে থাকবে। এক, দ্বিতীয় হচ্ছে এইরকম ব্যক্তির খাওয়ার কথা বলে চাঁদাবাজিকে ঢাকার কোনো প্রয়োজন হবে না। 10 লাখ টাকা, 10 লাখ, যেখানে ওয়াসার এমডি পরিবর্তন করার জন্য 50 কোটি টাকা নিয়ে আসে, পেট্রোলিয়াম কোম্পানির ডিজি বানানোর জন্য 200 কোটি টাকা নিয়ে আসে, তারপরে ওয়াসার এমডি বানানোর জন্য 10 কোটি টাকা নিয়ে আসে, তারপর হচ্ছে এনবিআর এর চেয়ারম্যান হওয়ার জন্য 300 কোটি টাকা নিয়ে আসে।
এগুলো হুম, এই ধরনের প্রস্তাব নিয়ে যখন বিভিন্ন জায়গাতে আসে, আওয়ামী লীগের সময় আসছে, এরকম সময় আসে হুম। তথাকথিত এই সমস্ত সুশীল ব্যবসায়ীরা, সেগুলো উনি এমনকি এড়িয়ে আপনি অবাক মানে আপনি অবাক হয়ে যাবেন, এই যে আপনাদের টক শোতে আসছে বিভিন্ন হুম, ডাক্তার, সে বিভিন্ন বড় বড় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অনেকে আসে না, এরা পর্যন্ত যখন আমাদেরকে ফোন করে বলে যে এটা কি করা সম্ভব হবে, একটু দেখেন না, আমরা লজ্জায় বাঁচি না, লজ্জায় পাচ্ছে না, এই ধরনের প্রস্তাব নিয়ে আসে। অথচ এই জায়গাগুলোতে এসে তারা সুশীল হয়ে যায়, তারা এনসিপি কে ধর মার কাট কত কিছু। তো ওগুলো থাকতে 10 লাখ টাকার জন্য শাম্মী আহমেদের বাসা যেতে হবে? যদি করতেই হতো, আর তাহলে ওগুলো করে মানে ওগুলো করে তো তার মানে অন্য কিছু হয়ে যেত। কিন্তু না, আসল কথা হলো যে মানে প্রশ্নবিদ্ধ করতে হবে, তাদেরকে ঠেকাইতে হবে, নতুন বন্দোবস্তকে আগাইতে দেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, আর হচ্ছে যেন তেন ভাবে একটা নির্বাচন করে আবার আগের ফরম্যাটে চলে যাওয়ার একটা মানে ব্যবস্থা আমরা দেখতেছি। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে একটা যে জিনিস আসতেছে সেটা হলো পরিপূর্ণ জুলাই সনদ উইথ নতুন সংবিধান। নতুন সংবিধান ছাড়া জুলাই সনদকে বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে এই সংবিধানের মানে পদে পদে পরিবর্তন লাগবে। সেই জন্য আমরা বলছি সংবিধান পরিবর্তন হোক। সংবিধান পরিবর্তন হতে হলে যে ম্যান্ডেট দরকার সেটা হলো গণপরিষদ নির্বাচন। সেই গণপরিষদ নির্বাচনকে সামনে রেখে জনগণ নির্বাচন করে বাংলাদেশের নতুন সংবিধানের মাধ্যমে জুলাই সনদকে করে এরপরে নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই জায়গাতেই পিআর পদ্ধতিতে হোক, এটা আমরা চাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের পরিপূর্ণ সাপোর্ট আমাদের সাথে থাকবে এবং আল্লাহ তাআলার ইচ্ছায় পরবর্তীতে বাংলাদেশের নতুন এক বন্দোবস্ত কায়েম হবে।